আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবি ছাত্র জনতার। বিকেলে সারা দেশে গণজমায়েত। শাহবাগ ছাড়া কোথাও ব্লকেট না দেওয়ার আহ্বান হাসনাতের। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতে আছে বললেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগের তৈরি আইনেই আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব। বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। দুদকের তদন্তে সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীরের দুর্নীতি। মাতারবাড়ি প্রকল্পের পরিচালক হওয়ার পর সম্পদ বেড়েছে অস্বাভাবিক। মানিকগঞ্জে গ্যাস সরবরাহ না করে 1 যুগ ধরে মাসে 2 কোটি টাকার উপরে বিল নিচ্ছে তিতাস। হাইকোর্টে মামলা করেও কোনো লাভ হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প এলাকা থেকে 6 কোটি টাকার বেশি মালামাল চুরির অভিযোগ। সদর থানায় মামলা। এবং প্রথমবারের মতো ভারতে বুনিয়ান আল মাসরুজ অপারেশন শুরু করল পাকিস্তান। উধমপুর ও পাঠানকোটে সামরিক বিমান ঘাঁটি ধ্বংসের দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছে এনসিপি। যমুনা ঘেরাও কর্মসূচি শেষে শুক্রবার রাতে শাহবাগ থেকে দলের নেতারা 3 দফা ঘোষণা করেন। দাবি আদায়ে শনিবার বিকেলে সারা দেশে গণজমায়েত কর্মসূচি দিয়েছে দলটি। এইচএমএল-এর প্রতিবেদন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটি দল তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনৈতিক দল নয়, আলোচনায় বসতে হবে শহীদ পরিবারের সঙ্গে। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল মনে হয় আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আলোচনা করতে হবে মুগ্ধর মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে আবু সাইদের বাবার সাথে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ইসলাম হাদি প্রশ্ন তুলেন, ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কেন? এই জুলাইয়ের সরকারের এতদিনে গণহত্যার বিচারের জন্য প্রসব বেদনা শুরু হওয়ার কথা ছিল, তার এমনই বেদনা শুরু হয়েছে, সেই বেদনায় সে ফ্যাসিবাদের খুনি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পালাতে দেয় নাই, প্রোটোকল দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে। এ সময় ইসলামী আন্দোলনের নেতারা শাপলা চত্বর, পিলকানা ও জুলাই গণহত্যার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। যে আওয়ামী লীগ মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, মানুষকে হত্যা করছে, এই আওয়ামী লীগ তাদের ব্যানার নিয়ে আর এই দেশের রাজনীতির জন্য করতে না পারে, এই দাবি নিয়ে আমরা আজকে উপদেষ্টা হয়েছি। আমরা যে ফ্যাসিস্ট সরকারকে 5 আগস্টের মধ্যে বিতাড়িত করছি, যে আমরা চাই তাদের পূর্ণ বিচার এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। আব্দুল হামিদ বিগত সরকারের প্রেসিডেন্ট, সে কিভাবে গেল? এর সাথে 3 জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করে কোনো লাভ নাই। আমাদের উপদেষ্টাদের মধ্যে যারা জড়িত তাদেরকেও ছুঁড়ে ফেলতে হবে। দাবি আদায়ে বিকেলে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। এইচএমএল, দেশ টিভি, ঢাকা। গণহত্যাকারী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনতা। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সিলেটের ছাত্র জনতা। এ সময় আওয়ামী লীগের ঠিকঠাক বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা। একই দাবিতে রংপুরের ডিসির মোড়ে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি হয়। কিশোরগঞ্জের শহীদি মসজিদ চত্বর থেকেও নামে ছাত্র জনতার ঢল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শুভার রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশ জুড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনতা। শুক্রবার বিকেল 4টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সিলেটের ছাত্র জনতা। নানা স্লোগান ও বক্তব্যে এখনো তারা সরব রয়েছেন রাজপথে।
এ সময় আওয়ামী লীগের ঠিকঠাক বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা। এখনো পর্যন্ত হাসপাতালে আমার ভাইয়েরা কাতরাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখজনক হলেও সত্য সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার এখনো করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। একই দাবিতে রংপুরের ডিসির মোড়ে গণজমায়েত এবং বিক্ষোভ কর্মসূচি করেন রংপুরের সর্বস্তরের জনতা। যে ফ্যাসিবাদীর সাম্রাজ্য ছাত্র জনতা ও সাধারণ মানুষের কণ্ঠরোধ করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। অতি শীঘ্রই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশে খুনি হাসিনার যে সকল দোষর এখন অবস্থান করছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে এই বাংলাতে আর ভবিষ্যতে যেন কোনো দল এরকম ফ্যাসিবাদ তৈরি করতে না পারে, তার জন্য আমরা এখানে অবস্থান করেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। এদিকে শুক্রবার জুমার নামাজের পর কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদ চত্বর থেকে ছাত্র জনতার ঢল নামে রাজপথে। মিছিলটি শেষ হয় গৌরাঙ্গ বাজার মোড়ে। সেখানেই রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় না আনলে সামনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও রাজশাহী, নাটোর, দিনাজপুর সহ নানা জেলায় আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদ ও গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠন। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেজ না দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ভোররাতে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। শুক্রবার রাতে শাহবাগ থেকে সারা দেশে গণজমায়েতের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যাকারী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত ও জুলাই ঘোষণাপত্রের 3 দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি অব্যাহত থাকবে। তবে রাতে ছাত্র জনতা নিজ উদ্যোগে রাত্রাবাড়ী, উত্তরা, বিভিন্ন মহাসড়ক ও জেলায় ব্লকেডের ঘোষণা দেন। তারপরই জনদুর্ভোগ বিবেচনায় ব্লকেড না করে জমায়েত ও সমাবেশ করার আহ্বান জানান হাসনাত। আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে শনিবার ঢাকা সহ প্রতিটি জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। একই দাবিতে শুক্রবার বিকেল থেকে রাত 8টা পর্যন্ত রাজধানীর পল্টন এলাকায় সড়ক অবরোধ করে দলটি। এ সময় সভাপতি নুরুল হক নূর দাবি করেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না। তারা এখন আওয়ামী লীগকে তোষণ করা শুরু করেছে। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সাথে বেইমানি করেছে উপদেষ্টা পরিষদ। অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি। আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগকে আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এই বিষয়ে আগামীকালকে সকাল 11টায় ঢাকায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ, জেলা পর্যায়ে সুবিধাজনকভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। সরকার ও নির্বাচন কমিশন চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আর রাম রাজত্ব কায়েম করা আওয়ামী লীগকে তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। নিয়াজ মুর্শিদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টাস সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে গেলে যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পেছনে কোনো যৌক্তিকতা নেই। 90 দিনেও করা সম্ভব। এখন তো ইতিমধ্যে প্রায় 9 মাস হয়ে গিয়েছে। তো কাজে এই বিষয়গুলো তো মানুষের আলোচনায় আসবে অবশ্যম্ভাবী।
এটা আমরা যদি নাও করি তাহলেও কিন্তু মানুষ চুপ করে থাকবে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কত দ্রুত এটা করা যায় বা বিএনপি কখন এই নির্বাচনটি প্রত্যাশা করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ ও সরকার। জনগণের সিদ্ধান্ত এই বিএনপির সিদ্ধান্ত। খুব সহজ যে কথা, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যুক্ত হয়ে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের অপরাধের জন্য তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। পাবলিকের ওয়েলবিং এর জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না, না থাকার কারণেই ওনারা কিন্তু পালিয়ে যেতে পেরেছেন। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছে। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার আর মানে মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী ভাবার কোনো কারণ নেই মন্তব্য করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপি নেতারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান 1974 সালে বিশেষ ক্ষমতা বলে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন, সেই আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে 2000 মানুষ খুন হয়েছে, 30,000 মানুষ পঙ্গু হয়েছে। এর পেছনে একমাত্র অবদান আওয়ামী লীগের। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতে আছে। আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগের কবর রচনা করে বাকশাল কায়েম করেছিলেন, সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এক বিবৃতিতে কথা জানানো হয়। বলা হয়, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানায় সরকার। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে। বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল 2 গঠন করা হয়েছে। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। রাত পেরিয়ে দিন, এখনো চলছে আন্দোলন। দাবি তাদের একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গতকাল রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শুক্রবার বাদ জুমা রাজধানীর মিন্টু রোডে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি সহ বিভিন্ন সংগঠন। এদিকে দাবির মুখে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমন ও আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, তার বিরুদ্ধে কিছু মানুষ মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আইন উপদেষ্টা সম্ভাবনার কথাও জানান। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধারের আধা ঘন্টার মধ্যে একই স্থানে ফের লাইনচ্যুত হলো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে শনিবার ভোরে মালবাহী ট্রেনের বগি উদ্ধারের পর ভোর 5টা থেকে
ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে আধা ঘন্টার মাথায় একই স্থানে ফের দুর্ঘটনার কবলে পড়ে কক্সবাজারের এক্সপ্রেস ট্রেন। এ সময় একটি বগি লাইনচ্যুত হলে ফের ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি কোচ ফরিদপুরের ভাঙ্গা এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের পর এবার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন মেহেদী নূর পরশ। পরশ, বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন? হ্যাঁ বুবলি, আপনাকে জানিয়ে রাখি যে আজ ভোর সকাল 6টার দিকে কক্সবাজারগামী যে কক্সবাজার ট্রেনটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আউটারে পরেই কিন্তু যে পেছনের একটি বগির দুইটি চাকা কিন্তু লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার পরে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং আপ লাইন চালু রয়েছে, তবে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমি আপনাকে যদি আমি দেখাতে যে স্থানটিতে রয়েছে, এই স্থানটি যে ট্রেনের যে বগিটি কিন্তু এখানে উদ্ধার করে কিন্তু তারা এখানে নিয়ে এসেছে রিলিফ ট্রেনের একটি উদ্ধারকারী দল। তারা এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে ট্রেনটি রয়েছে, ট্রেনের বগিটি রয়েছে, এই বগিটি তারা উদ্ধার করে রিলিফ ট্রেনের মাধ্যমে কিন্তু একটি তারা নিরাপদ স্থানে নিয়ে যাবেন এবং এর ফলে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আমাকে জানিয়েছেন। এদিকে এই ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিভিন্ন স্থানে যে ট্রেন যাওয়ার কথা থাকলেও কিন্তু এগুলো কিন্তু ট্রেন শিডিউল কিন্তু একটি বড় বিপর্যয় দেখা দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়া যে রেলওয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে যে সকালে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু 83 কিলোমিটার ট্রেন আছে, এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 5:30টার দিকে। এই ট্রেনটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যে পাগাচন রেল স্টেশনে কিন্তু আটকে পড়ে আছে। এছাড়াও যে আরো বেশ কয়েকটি ট্রেন কিন্তু চট্টগ্রামগামী, এগুলো কিন্তু বিভিন্ন রেল স্টেশন ইতিমধ্যে আটকে পড়ে আছে। যতক্ষণ পর্যন্ত ডাউন লাইন চালু না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেনগুলো কিন্তু আটকে পড়ে থাকবে বলে আমাকে জানিয়েছেন। আপনাকে যে আমি একটি তথ্য জানিয়ে রাখি, ঠিক একই স্থানে গতকাল রাত 10:30টার দিকে যে একটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে একটি মালবাহী ট্রেন একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় আপলাইন এবং ডাউন লাইনের সহ। পরে আখড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসে দুর্ঘটনা কবলিত যে বগিটি উদ্ধারের পর শনিবার ভোর 5টার দিকে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রাম রেল যোগাযোগ কিন্তু স্বাভাবিক হয়। এর পরপরই কিন্তু ঠিক 1 ঘন্টা পরে কিন্তু আবার একই স্থানে দুর্ঘটনার ফলে যে কিন্তু ডাউন লাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো যে ব্রাহ্মণবাড়িয়া যে স্টেশন মাস্টার তিনি আমাকে জানিয়েছেন গতকালের ঘটনায় যে রেলওয়ের যে একটি অংশের দুইটি পাতের অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে স্লিপারের, তো এটি কিন্তু তারা উদ্ধারকারী দল এসে কিন্তু তারা মেরামত করছেন। তো মেরামত করার পরে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আমাকে জানিয়েছেন। তো বুবলি, এই ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী পরশের সাথে। নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী মা জামিল সুলতানা ও মেয়ে ফাতেমা আক্তার নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টায় আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালক সহ আরো 2 জন আহত হন। চন্দ্রগঞ্জ থেকে চৌমোহনী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক এনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা মেয়ের মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে। পুলিশ জানায় এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আয়কর নথিতে নিট সম্পদ দেখিয়েছেন মাত্র 4 কোটি টাকা, অথচ তিনি কয়েকশো কোটি টাকার মালিক। বলছি সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কথা। সর্বশেষ মাতারবাড়ি কেন্দ্রের প্রকল্প পরিচালক হওয়ার পর বিদ্যুৎ গতিতে বেড়েছে তার অস্বাভাবিক অর্থের পরিমাণ। তার দুর্নীতির বিরুদ্ধে স্বৈরাচার আমলে তদন্ত হলেও তা ধামাচাপা দিয়েছেন বারবার। এবার দুদকের তদন্তে বেরিয়ে এসেছে তার দুর্নীতির ভয়াবহ চিত্র।
বিস্তারিত ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদন। জাহাঙ্গীর আলম সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি আছেন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালকের পদেও। স্বৈরাচার আমলের আশীর্বাদ পুষ্ট এই প্রধান প্রকৌশলী সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের এতটাই আশীর্বাদ পেয়েছেন যাতে করে তার অর্থ সম্পদ নিয়ে চিন্তাই করতে হয়নি। সড়ক ও জনপথ বিভাগের হয়ে কাজ করেছেন ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। বর্তমানে তিনি কাজ করছেন স্বৈরাচার সরকারের নেয়া মেগা প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক হিসেবে। প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অনিয়মের কারণে সড়ক সেতু মন্ত্রণালয়ের বারবার তদন্তের সম্মুখীন হলেও সে সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও সৌজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে সুবিধাজনক অবস্থানে নিজেকে বদলি করিয়ে নিতেন সাথে সাথেই। জাহাঙ্গীর আলম সরকারি চাকরি হতে গত 10 বছরে তিনি বেতন পেয়েছেন মাত্র 98 লাখ টাকা। তবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পদোন্নতি হওয়ার পর থেকেই বিদ্যুতের গতিতে বাড়তে থাকে তার অস্বাভাবিক অর্থ। নিজ নামে 94 ব্যাংক হিসেবে জমা ও উত্তোলনপূর্বক লেনদেন করেছেন প্রায় 128 কোটি টাকা ও 77টি এফডিএ সহ মোট লেনদেনের পরিমাণ 138 কোটি 31 লাখ টাকা। এমন তথ্য উঠে আসে খোদ দুদকের অনুসন্ধানে। অনুসন্ধানের পর দুদকের আবেদনের প্রেক্ষিতে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নুসরাত জাহানের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় মহানগর দায়রা জজ আদালত। অভিযোগের বিষয়ে এই কর্মকর্তার সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এমন অস্বাভাবিক অর্থের উৎস গোপন করে লেনদেন দুদক আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এমন অবস্থায় যে কোনো সময় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করতে পারে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জে গ্যাস সরবরাহ না করে গত 1 যুগ ধরে প্রতি মাসে 2 কোটি টাকার উপরে বিল নিচ্ছে তিতাস গ্যাস কোম্পানি। আন্দোলন সংগ্রামের পাশাপাশি হাইকোর্টে মামলা করেও কোনো লাভ হয়নি আবাসিক গ্রাহকদের। বরং জনগণের গ্যাসের দাবিতে মিছিলে পুলিশের গুলিতে আহত ও মামলায় জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন অনেক গ্রাহক। দিশেহারা গ্রাহকরা এখন সংযোগ বিচ্ছিন্ন করায় ব্যস্ত। এদিকে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2010 সাল থেকেই কমতে থাকে মানিকগঞ্জে গ্যাস সরবরাহ। 2012 সালের শুরুতে চলে আসে একেবারে শূন্যের কোটায়। গ্যাস না পেলেও মাসে 2 কোটি টাকার উপরে বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এর প্রতিবাদে 2014 সালে মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর নেতৃত্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মিছিলে পুলিশের টিয়ার শেল ও গুলিতে আহত হন মেয়র, সাংবাদিক ও সাধারণ মানুষ। এ সময় পুলিশের করা মামলায় জেল জুলুম হয়রানির শিকারও হয়েছেন অনেক গ্রাহক। একদিকে গ্যাস বিল, অন্যদিকে বিকল্প জ্বালানি হিসেবে সিলিন্ডার ও লাকড়ির খরচ মেটাতে দিশেহারা গ্রাহক। শুধু আবাসিকেই নয়, সিলিন্ডার স্টেশন সহ বাণিজ্যিক সংযোগেও মিলছে না গ্যাস। নিরুপায় হয়ে এখন সংযোগ বিচ্ছিন্ন করায় ব্যস্ত অনেকে। গ্যাস দেখ আমাদের বিল নেই, এখন গ্যাসই যদি না থাকে তাহলে এই যে বিলগুলো দেওয়া হচ্ছে এগুলো তো আমি কিছু বুঝতেছি না। 2012 সাল থেকে আমাদের কোনো লাইন নাই, তারপরে এতদিন বিল দিচ্ছি আসবে বলে তাও গ্যাস আসে নাই। তারপরেও বাধ্য হয়ে 2 বছর আগে আমি লাইন কাটিয়ে দিছি এবং আমার দেখা দেখি আশেপাশে আরও অনেক লোকই লাইন কাটিয়ে দিছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এটার একটা সমাধান, সুষ্ঠু একটা গ্যাসটা জানি চালু হয়। মানিকগঞ্জ তিতাস গ্যাস সূত্র মতে গ্রাহক অনুযায়ী জেলায় দৈনিক 22.6 mmCFD চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 11.8 mmCFD গ্যাস। 21,773টি ডাবল ও 1,109টি একক চুলা, 17টি সিএনজি পাম্প ও 43টি শিল্প কারখানা মিলে শুধু আবাসিকেই প্রতি মাসে বিল করা হয় 2,35,14,750 টাকা, যা বছরে দাঁড়াচ্ছে 29,53,53,000 টাকায়।
এ বিষয়ে জানতে তিতাস গ্যাস জেলা আঞ্চলিক অফিসে গেলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। তবে সমস্যা সমাধানে তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জ্বালানি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। সচিব মহোদয়ের সাথেও কথা বলেছি, জ্বালানি উপদেষ্টা মহোদয়ের সাথেও কথা বলেছি, যাতে এই গ্যাসের সমস্যাটা নিরসন হয়। মানিকগঞ্জে গ্যাস সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প এলাকা থেকে 6 কোটি টাকারও বেশি মালামাল চুরির অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন ইনফ্রাস্ট্রাকচার। 8 দিনে 14টি স্থান থেকে মূল্যবান মালামাল চুরি হয়। রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পের এসব মালামাল উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। মেহেদি নূর পরশের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বাংলাদেশ ভারত বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 2020 সালে শুরু হয় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকায় এটি বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। প্রকল্প এলাকা থেকে মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে গেল 4 মে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়। মামলায় বলা হয়, সরকার পতনের পর প্রতিষ্ঠানে কর্মরত ভারতীয় কর্মকর্তারা ভারতে এবং বাংলাদেশি শ্রমিকরা নিজ নিজ বাড়িতে চলে যান। এই সুযোগে 5 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত রামরাইল ক্যাম্প, পুনিয়াউট, সুলতানপুর, রাধিকা সহ অন্তত 14টি স্থানে প্রকল্পের মালামাল চুরির ঘটনা ঘটে। মোট 6,42,42,540 টাকার মালামাল চুরি হয়। আমাদের এই প্রজেক্ট থেকেও শুনছি, আমরা ছুটিতে ছিলাম সেই সময় 5 আগস্টের সময় অনেক মালামাল হারাইছে বা অনেকেই ফেরত দিয়েছে। রাস্তার মধ্যে সব জায়গায় মালামালগুলি বিভিন্ন পয়েন্টে মালামাল ছিল। আমাদের ক্যাম্পে মালামাল ছিল, ওই ইয়াতে প্যাকেজ 1-এও মালামাল ছিল, প্যাকেজ 2-তেও মালামাল ছিল। এই মালামালগুলি বিভিন্ন সময় রাতের বেলা বা দিনের বেলা অনেকেই চুরি করে নিয়ে গেছে। এদিকে নির্মাণ কাজের জন্য গুরুত্বপূর্ণ এসব মালামাল তদন্ত করে উদ্ধারের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তার। I need the material because it was very costly. It was very costly because ultimately that theft material I should have to return back to that equipment. I should have to return back to India. সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই সংশ্লিষ্ট অভিযোগ আমাদের কাছে আসার পরে আমরা মামলাটি রেকর্ড করেছি, তো এটা এখন তদন্ত পর্যায়ে আছে। আমরা যদি সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি গ্রেফতার করব এবং আইনগত প্রসিডিউর চলমান। 2 দফা মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবার কথা। তবে মালামাল চুরি হওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ধামরাইয়ে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ঝলসে গেছে কৃষকের আধা পাকা ধান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, অবিলম্বে ক্ষতিপূরণ না পেলে আগামীতে বন্ধ করে দেবেন চাষাবাদ। আর উপজেলা কৃষি বিভাগ বলছে, কৃষকের ক্ষতিপূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেওয়ানি মনের রিপোর্টে। দরিদ্র কৃষক আবুল হোসেন ধার দেনা করে 1 বিঘা জমিতে করেছিলেন ধানের চাষ। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করেছিলেন। ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই ধান কেটে ঘরে তুলবেন। তবে হঠাৎ মাঠে এসে নিজের জমি চিনতে পারছিলেন না তিনি। পাশের ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে ঝলসে গেছে পুরো ক্ষেতের ধান। সারা বছরের খোরাক আসে যে জমি থেকে, সেই জমির ফসল এভাবে পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ আবুল হোসেনের। আবুল হোসেন একাই নন, ক্ষতির মুখে পড়েছেন পাশের জমির মালিক শফিকুল ইসলামও। কষ্টার্জিত ফসল ঘরে তোলার আগেই এভাবে নষ্ট হয়ে যাওয়ায় ক্ষুব্ধ তিনিও। ধার দেনা করে ক্ষেতের ফসল ওষুধ মষুধ সার বিষ দিয়ে ফসল ফলাইছি, সেই ফসল আমাদের ইট বাঠায় পুড়িয়ে নষ্ট করে দিছে। এখন আমি কি খেয়ে আমরা বাঁচবো? এই গ্যাসের তাপে সম্পূর্ণ চোখের ধান পুড়ে সারখার হয়ে গেছে গা।
আবুল হোসেন কিংবা শফিকুল ইসলামী নন। ধামরাইয়ের অন্তত 4টি ইউনিয়নের 120 হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে ইটভাটার কারণে। পুড়ে লালচে হয়ে গেছে ধানের শীষ, আর পাতাগুলোর অবস্থাও কালছে। কৃষকরা বলছেন অবিলম্বে ইটভাটা বন্ধ ও ক্ষতিপূরণ পুষিয়ে না দিলে আগামীতে জমির চাষই বাদ দিবেন তারা। ইটভাটার ধোঁয়ায় আমাদের ধান সব নষ্ট হয়ে গেল, এখন আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো, পয়ফলাবার নিয়ে কি করবো, আমরা চিন্তা ভাবনা আছি। ইটভাটা যদি থাকে তাহলে আমরা জমি জমা চাষাবাদ বাদ দিব, আমরা কৃষিকাজ বাদ দিয়ে দিব। ওনারা ইট পোড়ার শেষে যে গ্যাসটা ছাড়ছে, ওই গ্যাসে আমাদের এলাকার যে ইরি ধানগুলো আছে ওইগুলো সবেমাত্র ফুলে শেষ হয়ে যায় আর কি। ওই সময় এই ইটের গ্যাসের কারণে ইরিগুলার সব পুইরা একদম চিটা হয়ে গেছে। বোরো মৌসুমের ফসল তোলার 2 সপ্তাহ আগে ধানের এমন ক্ষতিতে বিক্ষুব্ধ কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি পরিদর্শন করেছে উপজেলা কৃষি বিভাগ। কৃষক তারা যেভাবে সন্তুষ্ট হবে সেভাবেই সমাধানটা করা হবে। কৃষক যেটা চাবে তাদের উপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটা সমাধান হবে। কৃষক লিখিত কমপ্লেইন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে। এবং ইটভাটা নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় পুড়েছে ফসল, সাথে পুড়েছে কৃষকের স্বপ্ন। যে আশায় বুক বেঁধেছিলেন ফসল ঘরে তুলবেন, ঠিক তার আগ মুহূর্তেই এভাবে ঝলসে গেছে মাঠের পর মাঠ ফসলি জমি। তাই কৃষকরা বলছেন যে ভাটার কারণে তাদের এই দুর্দশা, এদের বিরুদ্ধে অতি দ্রুতই নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ। দেওয়ানিমন, দেশ টিভি, ধামরাই। আগামী 14 মে পঞ্চম সমাবর্তনের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্টরা বলছেন এটি বিশ্বের সবচেয়ে বড় সমাবর্তন। আয়োজনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনুস। আয়োজন নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন শিক্ষার্থীরা। আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তনে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। ছড়া ঝর্ণা, গিরিপথ, পাহাড়ে ঘেরা এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে মন ভালো করে দেওয়ার অফুরান উপাদান। এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সমাবর্তন হয়েছে 4টি, যা নিয়ে আফসোস ছিল শিক্ষার্থীদের মাঝে। সেই আফসোস ঘুচে যাবে আগামী 14 মে পঞ্চম সমাবর্তন আয়োজনের মধ্য দিয়ে। সংশ্লিষ্টরা বলছেন এটি বিশ্বের সবচেয়ে বড় সমাবর্তন। এতে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন 22,600 জন স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী। এটা তো আমাদের জন্য একটা খরা কাটার মতো বিষয় হয়েছে, এত বছর পরে হচ্ছে। চিটাগং ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো আসলে আশা করে ছেড়ে দিছিল যে আমাদের সমাবর্তন আবার হইতে পারে। সো এটা প্রশাসনের একটা বড় সফলতা বলবো আমরা। সিনিয়ররা আসবেন, আমাদের অ্যালামনিরা আসবেন, তাদের সাথে দেখা হবে, তো একটা সাথ রবরব। ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু কাজ আছে, এই কাজগুলো করতেছেই আমাদের সিনিয়ররা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। সমাবর্তন আসলে দীর্ঘদিন পরপর হয়, তো সেই জায়গা থেকে আমরা 3-4 বছরের মধ্যে পাচ্ছি, সেটা অনেক বেশি আনন্দের। সমাবর্তনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মধ্য দিয়ে 36 বছর পর প্রিয় ক্যাম্পাসে পা রাখবেন ডক্টর ইউনুস। প্রধান উপদেষ্টার নামে একটা ভবন আছে, এই ভবনটা স্যার দেখতে আসবেন, সেই জন্য এখন ফিজিবিলিটি চলছে। আর এটা তো বাংলাদেশের ভেতরে বিশ্বের সবথেকে বড় কনভোকেশন হতে যাচ্ছে। ইউনিভার্সিটি অথরিটি চিন্তা করেছে যে নিয়ারলি 1 লাখ লোকের সমাগম হবে। অতিথিদের বরণে ক্যাম্পাসে চলছে ব্যাপক প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ সমাবর্তনের দিন উপস্থিত থাকবেন সেনা সদস্য, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু আসছেন, ওনার ব্যক্তিগত নিরাপত্তা কাজে নিয়োজিত এসএসএফ এবং চট্টগ্রাম শহরের এবং বিভাগের যত নিরাপত্তা সাথে জড়িত যে বাহিনীগুলো আছে সবাই কিন্তু আমাদেরকে কোঅপারেট করছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাও এখানে সজাগ থাকবে। অংশগ্রহণকারী শিক্ষার্থী, অতিথি সহ প্রায় 1 লাখ মানুষ সমাগমের সম্ভাবনা রয়েছে এই আয়োজনে। নিউজ ডেস্ক, দেশ টিভি।